শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বড় ঋণ গ্রহীতারাই বড় খেলাপি, মাত্র 6,৫০০ গ্রাহকেরই খেলাপি ঋণ ৩ লাখ কোটি টাকার। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে তৈরি হয়েছে সুযোগ। বাণিজ্যমন্ত্রী জানালেন, সময় লাগলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গত ১.৫ দশকে ব্যাংকগুলো থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বের করে নেওয়া ঋণের বেশিরভাগই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে। এই খেলাপি ঋণের বড় অংশই দেশের বাইরে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বড় ঋণ খেলাপিদের অনেকে পাচার করা অর্থ ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে স্থায়ী আবাস করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাত্র ৫,৭৭৫ জন গ্রাহকের কাছেই রয়েছে ৩ লাখ কোটি টাকার ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদের মধ্যে এগিয়ে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, জাহাজ নির্মাণ ও ভাঙার মতো উৎপাদনমুখী শিল্প খাত। আবার খেলাপির তালিকায় ওপরের দিকে আছেন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যাংক খাত তথা সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে খেলাপি ঋণ আদায় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়ায় গত বছরের জুনে। এর পরের ৩ মাসে যোগ হয়েছে আরও ৩২,০০০ কোটি টাকা। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের আকারের হিসাবে খেলাপির হারের চিত্র তুলে ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং সেক্টর আপডেট শীর্ষক ওই প্রতিবেদনে দেখা যায়, সংখ্যায় কম হলেও বড় ঋণ গ্রহীতারাই খেলাপি ঋণের বড় অংশের অংশীদার। সহজ কথায়, বড় ঋণ গ্রহীতারাই বড় খেলাপি। মধ্যম আকারের গ্রাহকদের কাছে থাকা খেলাপি ঋণের পরিমাণও বিপুল। অন্যদিকে সংখ্যায় অনেক বেশি হলেও ছোট গ্রাহকের খেলাপির পরিমাণ বেশ কম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্য চুক্তির বিষয়গুলো নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। চুক্তি পর্যালোচনার পর করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে। এর জবাবে তিনি নতুন করে ১০% বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক এবং দেশটির সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তীতে করণীয় কী হবে তা নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে শুধু ঘোষণা শুনছি, কিন্তু সরকারি পর্যায়ে লিখিত কিছু পাইনি। আর যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী সেকশন ১২২-এর আইনি ব্যাখ্যায় যা আছে সেটা ১৫০ দিনের মধ্যে তাদের ইউএস কংগ্রেস কর্তৃক অনুমোদিত হতে হবে। আর বাদ বাকি যা টিভিতে আমরা দেখছি, সরকারি কোনো কাগজপত্র এখনও আসেনি। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়গুলো গোপন করা ও চুক্তি সয়ে তড়িঘড়ি করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, সেটা চুক্তির আলোচনার সময়। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই সিদ্ধান্তের ফলে ১,৫৫০ কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক লাভবান হবেন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা আছে প্রায় ১,৫৫০ কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে।
ঢাকার গুলশানে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই আদেশ দেন। স্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ই এপ্রিল টিউলিপ রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা ১ সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ধর্মীয় মৌলবাদী ইসলাম জীবীদের চাপাতি রাখাতে হত্যাকাণ্ডের শিকার হন লেখক বিজ্ঞানী মুক্তমনা অ্যাক্টিভিস্ট ডক্টর অভিজিৎ রায়। খুন হওয়া এই ব্লগারকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন আহমদ রফিক। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন আহমদ রফিককে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। কোনো ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ। কবি মোহন রায়হানকে ওই পুরস্কারের জন্য ডেকে এনেও শেষ পর্যন্ত পুরস্কার দেয়া হয়নি। ৩ দিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এই পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। মোহন রায়হান অভিযোগ করেছেন ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে তাহেরের স্বপ্ন নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশের ১৩ দিন পর বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন। ২৫ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সই করা নতুন গ্যাজেটে দেখা যায়, আগে ঘোষিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট কমেছে ১০,৭৩,৬১৬টি। সংশোধিত ফলে হ্যাঁ ও না উভয় ভোটই কমেছে, বিপরীতে বেড়েছে বাতিল ভোটের সংখ্যা। উল্লেখ্য, ১৩ই ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফলের সঙ্গে গ্যাজেটের তথ্যে ব্যাপক গরমিল নিয়ে গণমাধ্যম খবর প্রকাশিত হলে ইসি এই সংশোধন আনে। নতুন হিসেবে মোট বৈধ ভোট ৬,৯১,৮৬,২১১টি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী মার্চে ঢাকায় আসছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১০ মার্চ ৩ সদস্যের একটি IMF দল ঢাকা সফরে আসবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল। এর ফলে চলমান ঋণ কর্মসূচি সচল রাখা এবং বিলম্বিত $১৩০ কোটি ছাড়ের আশা করছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। গত ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময়ে IMF একটি কিস্তি ছাড় স্থগিত রাখে। সংস্থাটি জানায়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী অর্থ ছাড় করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ থেকে ১৪ই এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, আর খেলোয়াড়দের ড্রাফট হওয়ার কথা ১৪ মার্চ। ৩টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে বোর্ড। নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা কোনো বিধিনিষেধ থাকছে না। যে দল যেসব বিদেশি ক্রিকেটার নিতে আগ্রহী হবে, তারা সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করতে
পারবে। ইতোমধ্যে কয়েকজন আন্তর্জাতিক তারকা এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি। পুরুষদের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশি লিগে অংশ নিতে না দিলেও নারী ক্রিকেটারদের ক্ষেত্রে সেই বাধা নেই। ফলে স্মৃতি মান্দানা বা হরমনপ্রীত কৌরদের মতো ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েনের কারণে তাদের বাংলাদেশে আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।